বিশ্বাস করব? আবার আপনাকে? ঈশ্বরও আপনাকে বিশ্বাস করতে পারেনি মশাই। আমি তো মানুষ। পাগল হয়ে গেছেন আপনি। আর হ্যাঁ, এই আপনার লেখা কাগজটা নিয়ে যান। দ্য সুসাইড নোট অফ গড। ও হ্যাঁ, 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 ঈশ্বর, ঈশ্বর বিশ্বাস। শব্দগুলো এত শোনা শোনা লাগছে। কোথায় শুনেছি, কোথায়? ও হ্যাঁ, 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 এর ভেতরে গড পার্সোনালিটি। রমেশ বলেছিল, রমেশের ভেতরে, হ্যাঁ, রমেশের ভেতরে গড পার্সোনালিটি বলেছিল যে সে সব বলতে পারে আমায়, সে সব বলতে পারে আমায়, কিন্তু কিন্তু আমার কাউকে কিছু বলার অনুমতি থাকবে না। তাহলে আমি ঈশ্বরে বিশ্বাস ভঙ্গ করব, আর রমেশের মতো আমিও শাস্তি পাবো। ঈশ্বরে বিশ্বাস ভঙ্গ করব, আমি আমি শাস্তি পাবো, রমেশের মতো আমিও শাস্তি পাবো। আমার আমার কাউকে কিছু বলার অনুমতি নেই, আমি শাস্তি পাবো, শাস্তি পাবো। আমাদের আজকের গল্পে গড বা ঈশ্বরের উল্লেখ আছে। গল্পের লেখক কেবল আনন্দদানের জন্যই ঈশ্বরের উল্লেখ করেছেন। আমাদের উদ্দেশ্য কোনো রকমের ধর্মীয় আবেগকে আঘাত করা নয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে মণ্ডলের আড্ডাখানা অরিজিনালসের একটি এক্সক্লুসিভ গল্প। আজকে আমাদের জন্য গল্প পাঠিয়েছে রজত। রজত সাহার জন্ম 2003 সালে নদিয়ার কৃষ্ণনগরে। বর্তমানে তিনি নেতাজি নগর কলেজে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছেন। আজকের গল্পটির জন্য আমরা রজতকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের গল্পের প্রধান চরিত্রে অংশগ্রহণ করেছেন সুরঞ্জন দা। সুরঞ্জন দার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি তার লেখা ও অন্যান্য গল্প পাঠ করেন। আপনারা অবশ্যই সুরঞ্জন দার চ্যানেল, সুরঞ্জন দাস অফিসিয়াল চ্যানেলটিকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে আসবেন। আর হ্যাঁ, আপনি কি লিখতে ভালোবাসেন? যদি আপনারা চান আপনাদের লেখা গল্প আমাদের চ্যানেলে অডিও বুক হিসেবে প্রেজেন্ট হোক, তবে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ডেসক্রিপশনে দেওয়া মেইল থেকে। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে রজত সাহার লেখা একটি অদ্ভুত গল্প, অনুমতি। শুনছেন মণ্ডলের আড্ডাখানা। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। পার্ক সার্কাস, জানুয়ারি 13, 2025। প্যাভলভ হসপিটালের মনোরোগ বিভাগ। ডক্টর সুভাষ ভারতের শ্রেষ্ঠ নামকরা মনোরোগ চিকিৎসকের মধ্যে অন্যতম। দেশে বিদেশে তার খ্যাতি রয়েছে। শুনলে অবাক হবেন ডক্টর ঘোষ, আমরা আগে অনেক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু এটা যেন বাকিদের থেকে পুরোপুরি আলাদা। আমার মনে হয় না এটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা। আর চিন্তার বিষয় এটাই যে এই কেসটার অনেক কটা দিক রয়েছে, আর যখনই আমরা সেই দিকগুলোকে এক এক করে দেখতে যাচ্ছি, তখনই যেটা আরও জটিল করে ভাবিয়ে তুলছে। আর এই সকল প্রান্তগুলোকে যখন মেলানোর চেষ্টা করলাম, তখন পুরো ব্যাপারটা যেন গোলমাল পাকিয়ে একটা ভয়াবহ দিক নির্দেশ করছে। মানে বলতে চাইছো পুরো ঘেটে খ, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তার জন্যই আপনার কাছে আসা। কিছুই তো আর হাতের মধ্যে নেই। এই সিচুয়েশন হ্যান্ডেল করা একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলেন ডক্টর আর বর্মন, হাতে একটা মোটা কেস ফাইল। স্যার, এটা আপনার দেখা উচিত। পেশেন্টের নাম রমেশ, বাড়ি হলদিয়া। ইনি 2 বছর আগে এক ট্রাক অ্যাক্সিডেন্টে নিজের স্মৃতিশক্তি হারান। তারপর তিনি প্রায় 2 বছর কোমাতেই ছিলেন। 12 দিন আগে তিনি কোমা থেকে বেরোন।
এবং এবং কোমা থেকে ফেরার পর যা দেখি আমরা সেটাকে মিরাকল না বলে আর থাকা যায় না। তিনি কোমা থেকে ফেরার পর স্মৃতিশক্তি ফিরে পান। তিনি সবাইকে চিনতে পারছিলেন এবং এবং সাধারণ মানুষের মতোই ব্যবহার করছিলেন। শুধু এতটাতেই শেষ না, তিনি এটাও জানতেন যে তিনি বিগত 2 বছর কোমায় ছিলেন। হ্যাঁ, কি কি বললে? তিনি জানতেন যে তিনি কোমায় ছিলেন? Sounds really interesting. এখনও শুনলেনটাই বাকি। তাকে আমি কোমায় থাকার অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছিলাম। তারপর যা বললেন। কোমাটা ঠিক মহাশূন্যে আটকে থাকার মতো। আপনি সবটাই শুনতে পাবেন, যে আপনার আশেপাশে যা ঘটছে কিংবা কে কি বলছে। শুধু বিষয়টা এটাই যে আপনি কোনো প্রতিক্রিয়া দিতে পারবেন না। যখন কেউ আশেপাশে কথা বলতো বা কোনো আওয়াজ হতো, তারপর সব নিশ্চুপ হয়ে যেত, তখন সে শেষ শব্দগুলোই বারংবার কানে বাজত। এটা ঠিক ততক্ষণ চলতো যতক্ষণ না আশেপাশে কোনো শব্দ না হতো। তারপর শব্দ বন্ধ হয়ে গেলেও মাথার মধ্যে কিন্তু শব্দগুলো চলতেই থাকতো। এটা আমার জন্য একটা ভয়ানক মানসিক যন্ত্রণা ছিল। আর হ্যাঁ, সব থেকে জরুরি বিষয় সেটা হলো একটা ব্রিজ। হ্যাঁ, মহাশূন্যে ভাসমান একটা ব্রিজ। আর সেই ব্রিজের উপর থেকে হাঁটতে থাকতে হয়, থামলে হয় না। বাড়ির লোকেরা যখন কান্নাকাটি করত আমায় ঘিরে, তখন আমি হাঁটতে হাঁটতে মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। চিল্লে চিল্লে বলতাম, আমি আছি, আমি আছি, কোথাও যাইনি। কিন্তু সেই চিল্লানোর কোনো মানে ছিল না। আগে যেরকমটা বললাম, ব্রিজে দাঁড়ানো যাবে না, হাঁটতে হবে। কারণ থামলে ব্রিজটা ভেঙে পড়বে আর আপনি কোমাতেই মারা যাবেন। সরি ফর ইন্টারাপ্টিং, কিন্তু তুমি কি করে জানলে যে যদি ব্রিজ ভেঙে পড়ে তাহলে তুমি মারা যাবে? ঈশ্বর বলেছেন আমায়। সেখানে পরিষ্কারভাবে ঈশ্বরের উপস্থিতি বোঝা যায়। আর সে আমাকে এটাও বলেছে যে যদি আমি সেই ব্রিজের রাস্তার পথ ধরে এগোতে থাকি, তাহলে তাহলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব আর কোমা থেকে বেরোনোর রাস্তাও খুঁজে পাবো। আচ্ছা, তা কেমন দেখতে আপনার গড? আপনি কি তাকে দেখেছেন? এবার কিন্তু আমি বিরক্ত হচ্ছি। এই বিষয়ে কোনো কিছু বলার অনুমতি নেই আমার। গড আমাকে কড়াভাবে নিষেধ করেছেন। হ্যাঁ, তবে তবে যেটুকু জানি, আমরা গডকে যেরকম ভাবে ভাবি তিনি মোটেই সেরকম নন। তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি আসলেই এক অন্য ব্যক্তিত্ব। তাকে যদি বর্ণনায় ব্যক্ত করতে হয় তাহলে বলাই বাহুল্য যে আজ পর্যন্ত তার সম্পর্কে পাওয়া সকল সংজ্ঞা ভুল। তিনি ঈশ্বর। যিনি ঈশ্বর, তার সত্যিকারের সান্নিধ্য এর অনুভূতি অনন্য, অনন্য। এটা ছিল তার কোমা থেকে বেরোনোর 3rd ডে। অ্যাট 4th ডে, মানে ঠিক পরের দিন, সে আবার তার সকল স্মৃতিশক্তি হারায়। অ্যাট 6th ডে সে হঠাৎ মাঝরাতে উঠে কি যে একটা মন্ত্রের মতো আওড়াতে লাগলো, এবং আমরা এটা লক্ষ্য করেছিলাম আর কি সিসিটিভি থেকে। ঠিক তার পরের দিন সকালে রমেশ ঘুম থেকে উঠেছে, তখন নার্স ব্রেকফাস্ট দিতে গেছে, সঙ্গে আমিও ছিলাম। রমেশকে ডাকতে রমেশ বলে ওঠে, রমেশ আর নেই, রমেশ মারা গেছে। এখন যে আছে সে গড, স্বয়ং ঈশ্বর। রমেশের দেহে আসলে ঈশ্বরের বাস। কাল পর্যন্ত রমেশ ঠিক ছিল, সে ক্রমে সেরে উঠছিল। আপনি বলছেন সে মারা গেছে আজ? তা কি করে মারা গেলেন রমেশ? প্রশ্নটা আমি করলাম কারণ সত্যি বলতে ওই ভগবানের ওপর বিশ্বাস আমার নেই।
আমি ভেবেছিলাম যে রমেশ কোমায় থাকাকালীন কল্পনাগুলি তার বাস্তবের স্মৃতিগুলির সঙ্গে মিশে একটা গোলমাল পাকাচ্ছে, কিংবা রমেশ হ্যাজ এমপিডি, অর্থাৎ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। কিন্তু কিন্তু তারপর এর উত্তরে রমেশ যা বলল তার শরীরে হিম ধরানোর জন্য যথেষ্ট। সে উত্তরে বলল যে রমেশ যতটা বলেছে ততটা বলবার অনুমতি ছিল না তার। সে তার সীমাবদ্ধতাগুলোকে বোঝেনি, তাই তাকে শাস্তি পেতে হয়েছে। আমি ঈশ্বর, আমি সব জানি, যা হয়েছে, যা হচ্ছে, আর যা হবে। যদি তুমি জানতে চাও তুমিও পারবে। যদি তুমি চাও আমি তোমায় বলতে পারি। যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো আমাকে, কিন্তু মনে রাখবে শর্ত একটাই, তোমার কিন্তু এই জ্ঞান অন্য কাউকে জানানোর বা বলার অনুমতি নেই। যদি তুমি এরকম কিছু করো তাহলে সেই দিনই কিন্তু তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে। তারপর আমি তাকে বিশ্বাস করার ভান করে তার শর্তে রাজি হয়ে যাই। তারপরের দিন আমি তার উপর কিছু টেস্টও করি। তার ফলস্বরূপ যা ভেবেছিলাম তাই ঠিক বেরোয়, হি হ্যাজ এমপিডি। কিন্তু যেটা আমায় অবাক করেছিল সেটা ছিল তার প্রেডিকশনস, মানে দে আর ইনক্রেডিবলি অ্যাকিউরেট। যা যা সে প্রেডিক্ট করতো সবই কারেক্ট। হি নিউ এভরিথিং অ্যাবাউট মি। আমার মায়ের নাম থেকে শুরু করে আমার পরিবার, এমনকি আমার আন্ডারওয়্যারের কালার। আমি মজা করছি না, সব প্রেডিকশনগুলোই সঠিক ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না এত নিখুঁত প্রেডিকশন কি করে। একটা বিষয় যা মনে হয়েছিল যে নিজেকে ঈশ্বরের ব্যক্তিত্ব মনে করবার সময় রমেশের কিছু ব্রেইনের সেল অ্যাক্টিভেট হয়ে গেছে, যা তাকে কিছু অ্যাডিশনাল জিনিস দেখতে অ্যালাউ করছে। সো হোয়াট কাইন্ড অফ অ্যাডিশনাল থিংস মিস্টার বর্মন? আমরা লাইফটাকে 3Dতে এক্সপিরিয়েন্স করি তা তো জানেনি, কিন্তু পাখিরা গাছেদের আওয়াজ শুনতে পায়, তা কি আপনি জানেন? কারণ গাছেদের আওয়াজ খুবই লো ফ্রিকোয়েন্সিতে হয় বলে হিউম্যান ইয়ার সেটাকে ক্যাচ করতে পারে না। পাখিদের সেলগুলো সেভাবেই তৈরি যাতে ওরা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ক্যাচ করতে পারে। যেমন আরেকটা থিওরি আছে যে গাছেদের ফটোসিনথেসিস আমরা দেখতে পাই না, কিন্তু হিউম্যান সেল যদি একটু বেশি ডেভেলপড হতো তাহলে আমরাও তা দেখতে পেতাম। হতে পারে এখানেও বিষয়টা কিছুটা এরকমই। হ্যাঁ, কি? হ্যাঁ, একদমই তাই। অ্যাডিশনাল ভিশন লাইক 4D ভিশন, ফোর্থ ডাইমেনশন, সময়। থিওরিটিক্যালি ইটস পসিবল, এখন প্র্যাকটিক্যালি প্রমাণ করবার সময়। ভাবুন, বিজ্ঞানের জগতে একটা কত বড় আবিষ্কার, এটা কত বড় আবিষ্কার ভাবুন। যদি তুমি সব সত্যি বলে থাকো তাহলে সত্যি এটা একটা বড় আবিষ্কার। চলো, আমি সেই পেশেন্টটাকে দেখতে চাই। ওয়্যার ইজ হি অ্যাডমিটেড নাও? অ্যাট 3rd floor, 2nd room। ডক্টর বর্মন আর ডক্টর ঘোষ তৎক্ষণাৎ পেশেন্টের ক্যাবিনেটে পৌঁছায়। যখন তারা পেশেন্টের ঘরে ঢোকে আশ্চর্যভাবে কেউ তখন সেখানে নেই। সেখানে শুধু একটাই কাগজের টুকরো পড়ে থাকতে দেখা যায়, যাতে ডক্টর বর্মনের হাতে লেখায় কিছু একটা লেখা আছে। সেখানে লেখা ছিল, তুই শর্তটা ভেঙে দিয়েছ, তোমার কাউকে কিছু বলার অনুমতি ছিল না, এবার রমেশের মতো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। শর্ত ভেঙে তুমি বিশ্বাসটাও ভেঙেছ। ডক্টর ঘোষ এই লেখার আগা মাথা কিছুই বুঝতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে ডক্টর বর্মনের অ্যাটেন্ডেন্স রেকর্ড আর পেশেন্টের ডিসচার্জ রেকর্ড চেক করলেন। কিন্তু এ কি, সেখানে দেখা যায় যে ডক্টর বর্মন বিগত 7 দিন ধরে শারীরিক অসুস্থতার জন্য ছুটিতে আছেন, আর রমেশ নামে যে পেশেন্টের কথা বলা হচ্ছে তিনি কোমা থেকে বেরোনোর 5 দিন পরেই মারা গেছেন। মিস্টার বর্মন, বন্ধু, তোমার সত্যি একটু বিশ্রামের দরকার আছে। আই থিঙ্ক আপনিও একটু থেরাপির প্রয়োজন। আপনি বরং আরও কিছুদিন ছুটিটা বাড়িয়ে নিন। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি তো নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। বিশ্বাস করব আবার আপনাকে?
ঈশ্বরও আপনাকে বিশ্বাস করতে পারেনি মশাই। আমি তো মানুষ। পাগল হয়ে গেছেন আপনি। আর হ্যাঁ, এই আপনার লেখা কাগজটা নিয়ে যান, দ্য সুসাইড নোট অফ গড। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর বিশ্বাস। শব্দগুলো এত শোনা শোনা লাগছে, কোথায় শুনেছি, কোথায়। ও হ্যাঁ হ্যাঁ, এর ভেতরে গড পার্সোনালিটি রমেশ বলেছিল, রমেশের ভেতরে, হ্যাঁ রমেশের ভেতরে গড পার্সোনালিটি বলেছিল যে সে সব বলতে পারে আমায়, কিন্তু আমার কাউকে কিছু বলার অনুমতি থাকবে না। তাহলে আমি ঈশ্বরে বিশ্বাস ভঙ্গ করব, আর রমেশের মতো আমিও শাস্তি পাবো। ঈশ্বরে বিশ্বাস ভঙ্গ করব, আমি শাস্তি পাবো, রমেশের মতো আমিও শাস্তি পাবো। আমার কাউকে কিছু বলার অনুমতি নেই, আমি শাস্তি পাবো। এইসব ভাবতে ভাবতে তিনি হঠাৎ মাটিতে পড়ে গেলেন। পরে যখন তার জ্ঞান ফেরে, তিনি চোখ খুলে দেখেন তিনি আর হসপিটালে নেই। তিনি নিজেকে খুঁজে পান মহাশূন্যের এক বিশাল ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকতে। ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পে মহিলা কণ্ঠে মোনালিসা, ডক্টর বর্মনের চরিত্রে সুরঞ্জন দা, ডক্টর সুভাষ সান্নিক, রমেশ ন্যারেটর, গড ও গল্পের সূত্রধার আমি সায়ন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।